ফুটবল ফেডারেশন চিন্তা করে কম্পিটিশন বাড়ানোর জন্য, বাট কম্পিটিশনটা বাড়ানো উচিত, বাট সেইটা আমাদের লোকাল প্লেয়ারদের ভিতরে। হ্যাঁ, সাউথ এশিয়ার প্লেয়ারদের এখানে এনে আসলে লোকাল বানিয়ে খেলা সেটা আসলে অ্যাকসেপ্টেবল না। তারা তো বিদেশি প্লেয়ার, তারা কিন্তু ফরেন হিসাবে খেলছে না, ফ্রি কোঠায় খেলছে। লাইক তাদের রেজিস্ট্রেশন কিন্তু এখানে আমাদের লোকাল প্লেয়ারদের সাথে রেজিস্ট্রেট হয়ে খেলছে। অলমোস্ট আমাদের এখন ঘরোয়া ফুটবল কিন্তু আস্তে আস্তে তলানির দিকে যাচ্ছে না। কাবরেরাকে এই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাখবে, এবং কাবরেরা এখানে না থাকুক সবার আগে এটা প্রতিবাদ আমিই করেছি এই কারণ 4 বছর 3 মাস সেইখানে দায়িত্ব নিয়ে কাজ করেছে, বাট সেখানে সে কোনো সাকসেস দেখাতে পারে না। তো কাবরেরা কিন্তু আসলে তার কেরিয়ারটা হুমকির মুখে ফেলে দিয়েছে। স্টিল বসুন্ধরা কিংসের সে স্টার্টিং 11-এ ম্যাচ খেলে, অথচ রিজার্ভ বেঞ্চের প্লেয়ারকে নিয়ে সে ভিয়েতনাম ম্যাচে নামিয়ে দিয়েছে। সো এখান থেকেই বোঝা যায় যে তার ইন্টেনশনটা আসলে ব্যাড ইন্টেনশন ছিল অ্যাবাউট জিকো। 35 জনের স্কোয়াডে জিকোকে রেখে আবার 28 জনের স্কোয়াড থেকে ডিরেক্ট বাদ দিয়ে দিচ্ছে। 20 থেকে 22 জন প্লেয়ার এবছর আমাদের এই লিগে খেলেছে ঘরোয়া ফুটবলে। তো ধরতে গেলে কিন্তু এই 22 জন প্লেয়ার আমাদের লোকাল প্লেয়ারে খেলতে পারতো, হ্যাঁ, যদি এই ক্রাইটেরিয়াটা যদি এখানে ওপেন না থাকতো। তো সেইখান থেকে বিবেচনা করলে অবশ্যই আমি বলবো এটা আমাদের ফুটবলের জন্য বেশি একটা ভালো না। কারণ তারা কিন্তু ফরেন হিসাবে খেলছে না, ফ্রি কোঠায় খেলছে। লাইক তাদের রেজিস্ট্রেশন কিন্তু এখানে আমাদের লোকাল প্লেয়ারদের সাথে রেজিস্ট্রেট হয়ে খেলছে। তো সেই দিক থেকে বিবেচনা করলে এটা আসলে অ্যাকসেপ্টেবল না। এবং প্লেয়াররা যে দাবিটা করেছে আমি তাদেরকে সমর্থন করি এই কারণে, কারণ আপনি যদি দেখেন তারা যদি রহমতগঞ্জের কথাই বলেন, সেখানে 3 থেকে 4 জন প্লেয়ার বাইরের মানে সাউথ এশিয়ার প্লেয়ার খেলছে ফ্রি কোঠায়। তো ওখানে কিন্তু আমাদের 4-5 জন প্লেয়ার কিন্তু বসে থাকছে। হ্যাঁ, যে 27 যে রেজিস্ট্রেশন প্লেয়ার থাকে 30 জন বা 33 জন যারাই থাকে, ওখানে কিন্তু 4 জন প্লেয়ার যখন স্টার্টিং 11 থেকে ওই 4 জন প্লেয়ার কিন্তু তখন আর ঢুকতে পারছে না। এটা তো শুধু রহমতগঞ্জে বা ব্রাদার্সে সব ক্লাবই কিন্তু এরকমই। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা আসলে আগামী সিজনে না রাখাই ভালো। প্রসেসটা নিয়ে যদি একটু বলি, আমরা জানি যে 5 জন সার্কভুক্ত দেশ থেকে নিতে পারবে যাদেরকে দেশীয় কোটায় খেলাতে পারবে, এবং এই 5 জনকে একাদশে খেলাতে পারবেন কোচ চাইলে, এবং বিদেশি কোটা থেকে 3 জনকে খেলাতে পারবেন। মোট যদি 8 জনকে একাদশে খেলায় দেশের বাইরে থেকে, তাহলে দেশীয় প্লেয়ার 3 জন খেলাতে পারবেন। এই প্রসেসটা যদি কোনো টিম ফলো করে, তাহলে বাংলাদেশের যে এজ লেভেলের প্লেয়াররা রয়েছেন এবং স্থানীয় প্লেয়াররা রয়েছেন, তারা আসলে বাকি প্লেয়াররা খেলবে কোথায়? দেখেন, অলমোস্ট আমি একটা ম্যাচ এরকম দেখেছিলাম যে 10 জন 8 জন আর 7 জন 8 জন শুধু বাইরের প্লেয়াররাই, হ্যাঁ, সাউথ এশিয়া এবং ফরেন প্লেয়ার মিলে। এবং ওখানে শুধু দেখেছিলাম 2 জন না 3 জন প্লেয়ার আমাদের লোকাল প্লেয়ার, সম্ভবত ব্রাদার্সই সম্ভবত। তো এটা তো আসলে আনফর্চুনেট, এটা হওয়া উচিত না। হ্যাঁ, তখন কিন্তু আমাদের যারা লোকাল প্লেয়ার আছে তারা কিন্তু খেলার আগ্রহটা হারিয়ে ফেলবে। হয়তো ফুটবল ফেডারেশন চিন্তা করে কম্পিটিশন বাড়ানোর জন্য, বাট কম্পিটিশনটা বাড়ানো উচিত, বাট সেইটা আমাদের লোকাল প্লেয়ারদের ভিতরে। হ্যাঁ, সাউথ এশিয়ার প্লেয়ারদের এখানে এনে আসলে লোকাল বানিয়ে খেলা সেটা আসলে অ্যাকসেপ্টেবল না। তারা তো বিদেশি প্লেয়ার, হ্যাঁ, সেটা পৃথিবীর কোথাও নাই। আমাদের এখানে এটা কোনভাবে কী আন্দাজে বা কারা এটা শুরু করেছে আমি ঠিক জানিও না। এটা যারা শুরু করেছে তাদের এখানেই এই বছরে এটা স্টপ করা দেওয়া উচিত, এবং আগামী সিজনে আমি মনে করি এটাকে যদি খেলাও সেটা ফরেন হিসাবে খেলতে হবে। ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশন যেভাবে ক্রাইটেরিয়াটা যেখানে আছে ওই সিস্টেমে যদি খেলতে চায়, বা একটা সময় ছিল যে পুরা সাউথ এশিয়া থেকে একজন প্লেয়ার রেজিস্ট্রেশন করাতে হবে, তাও ফরেন কোঠায়, ওই সিস্টেমে খেলাইলে ওকে। আদারওয়াইজ আমি মনে করি এটাকে বন্ধ করা উচিত। এই প্রসেসটা এই যে এখন এই পর্যায়ে আসলো যে প্লেয়াররা আন্দোলন করে এটাকে থামাতে হচ্ছে। আর যখন এই নিয়মটা করা হয়েছে তখন বলা হয়েছিল যে যদি ফলপ্রসূ না হয় তাহলে এটা চেঞ্জ করা যাবে। তো এখন প্লেয়াররা আন্দোলন করতে চেঞ্জ করার জন্য, কিন্তু বাফুফের কর্তারা এটা চেঞ্জ করা এখনই সম্ভব বলে মনে করছেন না। তারা মানে কতটা দূরদর্শী আসলে মনে হয়? না, এটা আমি ঠিক জানি না। যদি বিএফএ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলে যে এটা চেঞ্জ করা যাবে না, এটা আসলে আনফর্চুনেট, এটা ঠিক হবে না। হ্যাঁ, এবং এটা তারা আসলে কোন উদ্দেশ্যে করেছে সেই উদ্দেশ্যটাও কিন্তু আসলে পরিষ্কার করেনি, যেটার আসলে মানে আমরা এখানে বেনিফিট থেকে হচ্ছি। হ্যাঁ, সাউথ এশিয়ার প্লেয়াররা এখানে রেজিস্ট্রেট হয়ে খেলছে ফ্রি কোঠায়, এতে আসলে আমাদের বেনিফিটটা কী এটা কিন্তু তারা পরিষ্কার করে বলছে না। আমাকে যদি একজন এক্স প্লেয়ার হিসেবে বলেন, আমি বলবো যে এইটা আমাদের ফুটবলের জন্য যে খুব ডেভেলপ করে ফেলছে এটা কিন্তু তেমন কিছু না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে প্লেয়াররা যে দাবিটা তুলেছে, অলমোস্ট আমাদের এখন ঘরোয়া ফুটবল কিন্তু আস্তে আস্তে তলানির দিকে যাচ্ছে। হ্যাঁ, আমাদের পেমেন্ট কমে যাচ্ছে, প্লেয়ারদের সংখ্যা কমে যাচ্ছে, ক্লাবের সংখ্যা কমে যাচ্ছে। সেইখান থেকে এই ধরনের একটা বিবেচনা এটা আসলে কখনোই অ্যাকসেপ্টেবল না। তো সেই জায়গা থেকে আমি প্লেয়ারদের পক্ষে রয়েছি, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমি মনে করি তার অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা মিটিং ডেকে এটাকে, এই যে নেক্সট যে ট্রান্সফার রয়েছে জানুয়ারির 1 তারিখে যে দলবদল রয়েছে, সেখান থেকে এটাকে বন্ধ করা উচিত। সব কিছু তো কমে যাচ্ছে, এর মধ্যে আমরা যে টপ পর্যায়ের যে ক্লাবগুলো রয়েছে, নাম না বলি, সেই ক্লাবগুলোর অনেক ফুটবলার বেতন না পেয়ে ইতিমধ্যে ক্লাব ছেড়েছেন, আমরা দেখেছি গত মৌসুমে। যাই হোক, এটা বাদ দিই। আমরা দেখেছি কাবরেরার ম্যাচ শেষ হয়েছে, বাফুফে নতুন কোচ খুঁজছে। আপনি কি মনে হয় বাংলাদেশ দলের জন্য কাবরেরাকে আবার ফেরানো উচিত, নাকি অন্য কোচ খুঁজলে আসলে ক্রাইটেরিয়াটা কেমন হতে পারে? না, কাবরেরাকে এই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাখবে। হয়তো এখানে ওপেন রেখেছে যে আসলে সবাই
এখানে হ্যাঁ অ্যাপ্লিকেশন করতে, এবং অনেক অ্যাপ্লিকেশন পড়েছে এখানে আমি যতটুকু জানি। সেখানে কাবরেরার কোনো সুযোগ আমি দেখছি না, এবং কাবরেরা এখানে না থাকুক সবার আগে এটা প্রতিবাদ আমিই করেছি এই কারণ 4 বছর 3 মাস সেইখানে দায়িত্ব নিয়ে কাজ করেছে, বাট সেখানে সে কোনো সাকসেস দেখাতে মানে টিম স্ট্রেংথ যেভাবে বিল্ড আপ করেছে এই মুহূর্তে, সেখানে এই দলের সাথে আসলে কাবরেরা কোনোভাবেই মানানসই না। তো সেই জায়গা থেকে কাবরেরাকে পুনর্বিবেচন করা আসলে কোনো মানেই হয় না, বরং অনেক হাই প্রোফাইল কোচ আমি দেখেছি এখানে অ্যাপ্লাই করেছে, তাদের ভিতর থেকে একজনকে আসলে আমি মনে করি চুজ করা উচিত, যে কিনা আমাদের দলটাকে নিয়ে ইন ফিউচার ভালো কাজ করতে পারবে এবং আশা দেখাতে পারবে আমাদের। কয়েকজন নাম বলবেন কি যে এরা আসলে বাংলাদেশ দলের জন্য উপযুক্ত হতে পারে? দেখেন, নাম বলতে গেলে আমি যতটুকু জানি জার্মানির একজন কোচ আছে, আমি নামটা হয়তো ভুলে গেছি, এবং সবথেকে বড় আমার কাছে গুরুত্ব জায়গা হয়েছে মোহামেডান ক্লাবের কোচ ছিল শনলেন। হ্যাঁ, উনিও অ্যাপ্লিকেশন করেছে দেখেছি আমি, এবং শনলেনকে যদি আনা যায় সেইটা হবে আমি মনে করি সবথেকে বুদ্ধিমত্তার কাজ, কারণ শনলেন মোহামেডান ক্লাবের যে একটা ভিত তৈরি করে দিয়ে গিয়েছে এবং মিডল সারির দল নিয়ে এসে চ্যাম্পিয়ন ফাইট দিয়েছে, রেসে থেকেছে। সো কোচ আনতে হলে আপনাকে ওই লেভেলের আনতে হবে যারা আসলে ওই প্লেয়ারদেরকে বুঝতে পারবে এবং প্লেয়ারদেরকে নিয়ে একটা প্লেইং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে। সো শনলেন দ্যাট কোচ, আমাদের শনলেনকে নিলে আমি মনে করি যে বাংলাদেশ ফুটবলের জন্য উপকৃত হবে। কাবরেরার প্রসঙ্গটা যেহেতু আসলে একটা কথা আমার মাথায় আসছে, বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার আনিসুর রহমান জিকো, কাবরেরার জন্যই কি জিকোর কেরিয়ারটা মানে অনেকটা পেছনে পড়ে গেছে কিনা মনে হয়? কারণ আমরা অনেকবার দেখেছি সে ভালো পারফর্ম করে আসতে পারে না, এবং সবশেষ তাকে প্রাথমিক লিস্টে রেখেও কিন্তু মূল দলে নেওয়া হয়নি। না, এটা তো আপনার কোশ্চেনই অ্যান্সার আছে। জিকোর যদি আপনি ওভারঅল পারফরমেন্স দেখেন, হ্যাঁ, জিকো 2022 সাফের বেস্ট গোলকিপার হয়েছে, তারপর থেকে কিন্তু কাবরেরা তাকে আসলে ড্যামেজ করে দিয়েছে। এবং আপনি যেটা বলছেন ইস ট্রু যে জিকো আমাদের গোলকিপিং পজিশনটাকে আসলে যেভাবে হ্যান্ডেল করছিল, আমরা ধরে নিয়েছিলাম যে 10 বছর 15 বছর একটা দীর্ঘ সময় ধরে সার্ভিস দেবে, লাইক আমিনুল ভাই, বিপ্লব ভাই যেভাবে দিয়েছিল। তো কাবরেরা কিন্তু আসলে তার কেরিয়ারটা হুমকির মুখে ফেলে দিয়েছে স্টিল। হ্যাঁ, স্টিল, কারণ কাবরেরা আসলে আপনি যদি দেখেন বসুন্ধরা কিংসের সে স্টার্টিং 11-এ ম্যাচ খেলে, অথচ রিজার্ভ বেঞ্চের প্লেয়ারকে নিয়ে সে ভিয়েতনাম ম্যাচে নামিয়ে দিয়েছে। সো এখান থেকেই বোঝা যায় যে তার ইন্টেনশনটা আসলে ব্যাড ইন্টেনশন ছিল অ্যাবাউট জিকো। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কাবরেরা টোটালি আসলে ফেল করেছে জিকোর ব্যাপারে, এবং সে সম্পূর্ণভাবে আমার কাছে মনে হয় যে এটা ইন্টেনশনালি করেছে, যেটা আসলে জিকোর ক্যারিয়ারের জন্য ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে আনিসুর রহমান জিকুকে যখন দলে নেওয়া হয়নি তখন আমরা মিতুল মার্মার সাথে তাকে প্রতিযোগী ভেবেছি, কিন্তু 4 নম্বর গোলকিপারও আনিসুর রহমান জিকু জায়গা পায়নি। এটা কি প্রত্যাশিত ছিল যে জিকু 4 নম্বরের মধ্যেও জায়গা পাবে না, নাকি এটা আসলে কোচের উদ্দেশ্য প্রণীত ছিল তাকে দলের বাইরে রাখা? না, এটা তো অবশ্যই দেখেন 35 জনের স্কোয়াডে জিকোকে রেখে আবার 28 জনের স্কোয়াড থেকে ডিরেক্ট বাদ দিয়ে দিয়েছে, সেটা তো অবশ্যই ইন্টেনশনালি করেছে, এবং সেই জায়গাতে এটা কিন্তু প্রচণ্ড আলোচনা সমালোচনা হয়েছে। এবং আপনি যদি দেখেন লাস্ট যে 2টা ম্যাচ খেলেছি, হ্যাঁ, আপনি তো অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি গেম কেন খেলেন? ফ্রেন্ডলি গেম খেলেন আপনার মেন গেমের প্রিপারেশনের জন্য। সো ফ্রেন্ডলি গেমে আপনি শ্রাবণকে খেলিয়েছেন, মেন গেমে গিয়ে আবার মিতুলকে খেলিয়েছেন। সো কোচ কিন্তু নিজেই নিজের সমালোচনাগুলো কিন্তু তৈরি করেছে। তো সেই জায়গা থেকে আসলে সব থেকে বেশি আসলে প্রতিবাদ কোচের বিরুদ্ধে আমিই করেছি, এবং স্টিল আমি বলে যাব যে কাবরেরার ব্যাপারে যেন পুনর্বিবেচন কোনোভাবেই না করা হয়, এবং সে আমাদের ফুটবলে একটা ক্ষতি করে দিয়ে গেছে। হ্যাঁ, এই যে জিকোর মতো প্লেয়ারদেরকে নেয়নি, জীবন একটা সময় দারুণ খেলছিল, জীবনকে সে আমাদের যে স্ট্রাইকিং একটা ল্যাকিংস রয়েছে সেখানে সে জীবনকেও সেট আপ করেনি। তো এই জায়গাগুলি আমার কাছে মনে হচ্ছে সেই তৈরি করে দিয়ে গেছে। সেই সব জিনিসগুলি আসলে সে ম্যানেজমেন্টও কিন্তু তার কাছ থেকে আসলে এই কোশ্চেনগুলি কখনো জানতে চায়নি। সো আমি বলবো যে এইগুলি আমার মনে হয় পুনর্বিবেচন না করা উচিত। খুব শিগগিরই বাংলাদেশে সাফ আয়োজন হবে, ছেলেদের সাফ। এক টিমে বিপস দে, কুইক টাইম নেই। খুব শিগগিরই বাংলাদেশে ছেলেদের সাফ আয়োজন হবে। তো বাংলাদেশ দলের জন্য সাফের পরিকল্পনাটা কেমন হতে পারে? দেখেন, এখন একজন নতুন কোচ আসবে, অবশ্যই জুনে আমি যতটুকু জানি এর আগেই কোচ নিয়োগ দিয়ে দেবে, এবং আই হোপ যে সেপ্টেম্বরে হয়তো সাফ ফুটবল হতে যাচ্ছে। হ্যাঁ, এর আগে আমরা কিন্তু সানমেনুর সাথে একটা ফ্রেন্ডলি গেম খেলবো, আপনি জানেন। হ্যাঁ, জুনে আমাদের একটা উইন্ডো আছে, তার আগে যেহেতু কোচ নিয়োগ দেবে। সো প্রথম হলো যে একদম ভালো কোচ নিয়োগ দিতে হবে। ইটস নট অনলি কোচ, কোচিং স্টাফ। আমরা অনেক সময় হেড কোচকে শুধুই একাকেই বলি পাঠা বানানোর চেষ্টা করি, বাট কোচিংয়ের ভিতরে কিন্তু সারা ওয়ার্ল্ডের পৃথিবীতে যদি ফুটবল দেখেন সেখানে কিন্তু 7 থেকে 8 জন কোচিং স্টাফ থাকে, এবং সবাই কিন্তু ইনভলভমেন্ট থাকে টিমের ভিতরে। তো এখানে একটা কোচিং স্টাফ দাঁড় করাতে হবে, লাইক কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ, ভিডিও অ্যানালিস্ট, ট্রেনার, ফিজিও, সবাইকে সমন্বয়ে যখন একটা কোচিং স্টাফ দাঁড় করাবে, ওরাই আসলে ঠিক করবে নেক্সট আমাদের আসলে প্রিপারেশনগুলি কী হবে। যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট রয়েছে জুনে ফিফা ফ্রেন্ডলি সানমেনুর সাথে, ওইটা নিয়ে আমি মনে করি প্রথমে কাজ করা উচিত, দেন সাফের প্ল্যান করা উচিত, এবং ইটস ডিপেন্ড অন আমাদের এখন যে রিসোর্স রয়েছে, কোয়ালিটি রিসোর্স রয়েছে, তাদেরকে বেস করে যেন আমরা একটা ভালো ফুটবল ফরমেশন দাঁড় করাতে পারি, যেটা আসলে আমরা নেক্সট যে অ্যাসাইনমেন্ট আছে সেখানে অ্যাডাপ্ট করতে পারি। সানমেরিনোর কথা বলছিলেন, সানমেরিনোর ইউরোপের দলের সাথে বাংলাদেশ খেলবে, এটা নিয়ে বাফুফে অনেকটা প্রচারণায় ব্যস্ত, কিন্তু সমালোচনা হচ্ছে
কারণ ফিফা র্যাঙ্কিংয়ের দিক দিয়ে তারা অনেক পিছনে। মানে এটা কি র্যাঙ্কিংয়ের দিক বিবেচনা করলে মানে আমরা দেখতে পারি, নাকি তারা ইউরোপের দল এবং ইউরোপের বড় বড় দলগুলোর সাথে তারা ম্যাচ খেলে, এটাও আমরা দেখতে পারি? অবশ্যই এটা চুজিংটা আমি খারাপ বলবো না। র্যাঙ্কিং আসলে ম্যাচ যেতে তেমন কোনো কিছু ভেরি করে না। আপনি যে রিসেন্টলি তাদের 10টা-12টা ম্যাচ নেন, তারা সব কিন্তু ইউরোপের দলের সাথে ম্যাচ খেলছে। হয়তো 6 গোলে হারছে, 7 গোলে হারছে, 2-3 গোলে হারছে অনেক দলের সাথে। ক্রোয়েশিয়ার সাথে 7 গোলে হারছে, ইতালির সাথে 6 গোল, বাট ইটস নট এ বিগ ম্যাটার। ইতালির সাথে আমরা খেললো, আমরা ওদেরও কিন্তু সেম রেজাল্টই হবে, 8 গোল 9 গোল করে খাবো। বাট ব্যাপারটা হলো যে ওরা যেহেতু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের একদম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দলের সাথে খেলার এক্সপিরিয়েন্স হয়েছে, তো তাদের সাথে আমাদের খেলার এক্সপিরিয়েন্স, সেটা আমি মনে করি যে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য হবে। সো এটাকে আমি খারাপ মনে করছি না, এটা আমি পজিটিভলি দেখছি। আই হোপ যে সেইটা আমার কাছে মনে হয় যে ইন ফিউচার আমাদের জায়গা থেকে এরকম ম্যাচ অ্যারেঞ্জ করতে পারলে আমাদের প্লেয়ারদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। লাস্ট প্রশ্ন, রোনান সুলিভানকে জাতীয় দলে দেখতে চান কিনা, নাকি তাকে আরও এজ লেভেলে খেলে তারপর আনা উচিত? তার পজিশনটা যদি স্ট্রাইকার অন্য কোনো পজিশন হতো আমি এই মুহূর্তে দেখতে চেতাম না, বাট আমি এখন তাকে দেখতে চাই, বিকজ আমাদের স্ট্রাইকিং একটা বড় ল্যাকিংস রয়েছে। সো আমি প্রথমে এই কথাটা বলেছি যে রোনানকে যদি আপনি আস্তে আস্তে যদি এখানকে থেকে ওকে টিমের সাথে রেখে অ্যাডাপ্ট করান, একটা সময় দেখবেন যে 1 বছর পর হয়তো টিমের সাথে পুরো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। একটা প্লেয়ার একটা সিনিয়র জাতীয় দলে অ্যাডজাস্ট হতে কিন্তু সময় লাগে, সেই সময়টা সে যদি পায়, আমার কাছে মনে হয় যে রোনানকে যদি আপকামিং সান মেনিনের সাথে ম্যাচ আছে সেখানে যদি আপনি স্কোয়াডে রাখেন, আই হোপ যে সে আস্তে আস্তে দলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনাকে আমরা দেখেছি কোচিং করাচ্ছেন, ফিউচারে যদি বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে কাজ করার সুযোগ আসে, মানে কাজ করবেন কিনা? না, এই স্বপ্ন তো সবাই থাকে। আমি যখন ফুটবল খেললাম তখন আমার মেইন স্বপ্ন ছিল কি, জাতীয় দলে খেলো, রাইট? তো সেইখান থেকে কোচিং পেশায় আস্তে আস্তে আমি লাইসেন্স করছি। তো অবশ্যই জাতীয় দলে কোচিং করানো তো এটা একটা স্বপ্নের ব্যাপার। যখন জাতীয় দলে খেলেছি একটা স্বপ্ন ছিল, সেটা ফুলফিল করেছি। এখন জাতীয় দলে যদি কোচ হতে পারে, এটা তো আসলে অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স হবে। সেই জায়গা থেকে আমি বলবো যে ওই ধরনের প্ল্যান আছে, এখন কাজ করছি, বাট আই নিড সাম এক্সপিরিয়েন্স।